আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করছি সকলেই ভালো আছেন। দর্শক, আবারও হাজির হলাম আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। দেশ এবং বিদেশ থেকে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কন্টিনিউ করবেন, আর কোন জেলা থেকে দেখছেন বাংলাদেশের মধ্যে অবশ্যই জেলার নাম উল্লেখ করবেন। দর্শক, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন, কারণ পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন যাতে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। প্রিয় দর্শক, অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করুন। আর দেরি নয়, শুরু করা যাক। সাবেক আইজিপি জনাব বেনজির আহমেদকে নিয়ে যখন খুব ডামাডোল চলছে চারদিকে, উনি তো মোটামুটি টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছেন তার লুটপাটের একাংশ প্রকাশিত হওয়ার পর। একাংশ, এটা ক্ষুদ্র অংশ, কোনো সন্দেহ নাই। বাংলাদেশে যা আছে তার বহুগুণ বেশি বাইরে আছে, এটুকু আমরা সাধারণ কাণ্ড জ্ঞান দিয়ে বুঝতে পারি। যাই হোক, ওনার এই কথাগুলো যখন প্রচুর হচ্ছে, আমি নিজেও এটা নিয়ে কথা বলেছি, তখন আমার একটা স্মৃতি মনে পড়েছে। সেই স্মৃতিটা শেয়ার করার জন্যই আসলে এই ভিডিওটা। হাসিনা প্রকারান্তরে আমেরিকার সাথে যুদ্ধ ঘোষণা করেছে, মানে এটা যাকে বলে রেটোরিক, মানে কথার কথা তা কিন্তু না, সত্যি সত্যি যুদ্ধ ঘোষণা করেছে। এটা আমরা আলোচনার একেবারে শেষে দেখব, কিভাবে এই যুদ্ধ ঘোষণা পর্যন্ত গেল আর কেনই বা গেল, সেটা আমরা ধাপে ধাপে আলোচনা করে দেখব। তাইলে বুঝবো আসলে হাসিনা শাসন কোন দিকে যাইতেছে। এই যুদ্ধ ঘোষণার প্রথম আলামত পাই আমরা পোত পাকার একটা কাজে। আধামন্ত্রী পোত পাকা, ওই যে শাহরিয়ার আছে না, তার নির্বাচনী এলাকার এক চেয়ারম্যান রে জানে মাইরা ফেলাবে বলে হুমকি দিছে। তার দলেরই নেতা এবং একজন উপজেলার নেতা তার সাথে একজন মন্ত্রী হইয়া কেন এরকম অস্বাভাবিক আর উদ্ধত আচরণ করলো, এইখানেই লুকায় আছে আসলে কি হইতে যাইতেছে সেইটার খবর। হুই জানে মারবি কি, ওই তো ঢাকা ক্লাবে বৈশা রাতে মালটা নেয় আর জুয়া খেলতে খেলতে ব্যয় করে দেয় সময়, আর বাকি সময়টা বাংলাদেশের চ্যানেলগুলো স্ক্যান করে মাইয়া খুঁজে। ভাইজানের আপনাদের বোন মাইয়া আর বউকে বাংলাদেশের টিভি চ্যানেলগুলোতে পাঠান না, এটা পরামর্শ দিলাম। পোত পাকার নজরে পড়লে করলে খবর আছে। ওইসব পোত পাকা একা না, ইনকে সবগুলাই হাসিনার ক্ষমতাবান লেসপেন্সার গুলা একই। শোনা যায় ওই যে বেঞ্জির আছে না, মোটা বেঞ্জির, ওর নাকি চোখ পড়েছিল ওই যে বিদ্যাসীর না মিমের উপরে, নায়িকা আছে না, এটা সত্য মিথ্যা জানি না। এই জাউরার বিষয়ে ইনকা কথা ছড়াইলে সেটা পাবলিকে বিশ্বাস করে। ওদের দুর্ভাগ্য এটাই। আমাদের বগুড়া এটা কথা আছে যে সোলপ লষ্ট হাট বাজারে আর বউ লষ্ট নদীর ঘাটে। তো এই চ্যানেলগুলো হইতেছে আর ফিল্মের দুনিয়া হইতেছে নদীর ঘাট আর কি, বুঝাও, মায়া নষ্ট করার কারখানা। তো যাই হোক, নির্বাচনের আলাপে আসি। হাসিনার দলের মধ্যে একজনের সাথে একজনের লেগে গেছে, আবার দলের বাইরে যে জোট আছে না, ওই যে কিংবা জোট 14 দল না কি জোট, ওই যে মেনন আছে, ইনু আছে, তারপরে মেলালা স্পেন্সার আছে, ওরা রাত দিন তো কাটাল রানীর পূজা করে, তা পূজা কইরা কোনো ফল করতে পারতেছে না। তাই ইলেকশন নামের মস্করা শুধুমাত্র একপাক্ষিক একটা অপরাধমূলক সিলেকশন ছাড়া আর কিছুই করে না। আর এইটারে এরা কইতেছে ইলেকশন। এমন একটা ইলেকশন যেখানে ভোটারের অংশগ্রহণের কোনো খোঁজ খবর নাই, ভোট দিতে কেউ যাবে না, কেউ তো যায়ও না, তাই না? এই যে ফাঁকা মাঠের ইলেকশনে ভোট দিতে কেউ যায় না তো, তাই না? তার মানে এই যে সিলেকশনের পাতানো খেলা, সেখানে যে নৌকা প্রতীক পাবি, এমনিতে বিনা ভোটে এমপি পদ পাওয়া যাবি। আর শাহরিয়ার তো প্রতীক পাইছে নৌকা, তাই না? তাইলে ওইও সংসদের অবৈধ সংসদ হবি। তো ওর তো ক্ষমতা আছে, রাষ্ট্রের ক্ষমতা আছে, লেখাপড়া শিখিছে না, তারপরে দুর্নীতি করে টাকাও কামাইছে, কালো টাকা মেলা। আর দলের বাইরে দলের ভেতরে তো হাজারো পোষা গুন্ডা পান্ডা আছে। তার উপরে ওর সম্পদ কেমনে বাড়িছে দেখেছেন, যে আসিল 2 কোটি টাকা, সেটা হয়েছে 89 কোটি টাকা। তো সব কি ওই দেখাইছে? তা দেখায় নাই। তাহলে ওর সম্পদ বাড়িছে কত দেখেছেন? উইকে আলাদিনের চেরাক পেয়েছে। তাহলে ভেবে দেখেন, এতদিনে এত কিছু থাকা, অবৈধভাবে এত কিছু উপার্জন করা একটা লোক কেন নিজের থেকে এত ছোট কারোর সাথে লাগতে গেল? কেন ইউনিয়নের ছোট্ট একটা স্থানীয় চেয়ারম্যানের মাইরা ফেলবে বলে হুমকি দিল, সেটা আবার একটা জনসভায়, যার রেকর্ড আছে। এই পোত পাকা কারাল রানীর এই শাসনে অঢেল টাকা কামাইছে। ওর আসল মূল ব্যবসা হইতেছে গার্মেন্টসের ব্যবসা। তো উই যেহেতু উপপররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রের মন্ত্রী, তো ভালো করে জানে নির্বাচনের এই পাতাইনা নাটকের কারণে আমেরিকা সহ আমেরিকার মিত্র রাষ্ট্রগুলো থেকে নানামুখী কঠিন নিষেধাজ্ঞা সহ আরো অগণিত চাপ আসবে। এই মাল ভালো করে জানে যে সব অনাগত নিষেধাজ্ঞা সহ নানা বিধি নিষেধের চাপ গার্মেন্টসের উপরে ব্যাপকভাবে পড়বি। সেটা তো কি আপনারা খবরেই দেখেছেন, তাই না? দেখেছেন যে আমেরিকার পোশাক রপ্তানি কমিছে প্রায় 60%। আবার ওই যে গার্মেন্টসের অর্ডার যারা দেয় না, তারা লিখে দিছে যে অর্ডারের মধ্যে যে অর্ডারে যে মাল রেডি করে পাঠাই দিছে, এর মধ্যে যদি বাংলাদেশ
নিষেধাজ্ঞায় পড়ে, তাহলে ওই টাকাও দিবে না, টাকা জিনিস পাঠালেও টাকা দিবে না। এই শর্তে রাজি হইলে তুমি অর্ডার নাও, নয়তো ফুটো। এই জন্যেই ওর নিজের এই যে গার্মেন্টসের ব্যবসা ধইসা যাবে, জয় বাংলা হয়ে যাবে, সেটাও নিজেও জানে। ওই কলে টাকা পয়সা সরাইছে, রাশাদ কালে অফিস করিছে, টাকা পয়সা মেলা সরাইছে, তাও সব তো সরাইতে পারে নাই, পারা সম্ভব না। তো একদিকে দলের দুর্দিন, অন্যদিকে ব্যবসায় জয় বাংলা হইয়া যাওয়ার অবস্থা, তার উপরে ব্যক্তিগতভাবে আমেরিকার নিষেধাজ্ঞা পাওয়ার একটা সম্ভাবনা, তো পোত পাকা মাথা মুতা গেছে খারাপ হইয়া। সম্ভবত আলগা মোমেন্ট করছিল না যে আমেরিকার স্যাংশন দিলেও, ওই যে আলগা মোমেন্ট মানে পোত পাকার বস আর কি, যে আমেরিকার স্যাংশন দিলেও বায়াররা বাংলাদেশ থেকে পোশাক কেনা বন্ধ করবি না, কিন্তু সেই আশা ঘুরে বালি হয়ে গেছে। তো ওই যে অর্ডারের কথা কইলাম না, যে অর্ডারের মধ্যে লিখে দিছে যে আমরা দিমু না টাকা, এটা কিন্তু এই যে বিজিএমএ মানে গার্মেন্টস এর যে সংগঠন, তার যে সভাপতি ফারুক হোসেন, সে নিজেই কইছে, কইয়া মোমেন্ট কইছিল যে আমেরিকার বায়াররা কি রাষ্ট্রের কথা শুনবে, ওরা আমাদের ঠিকই দিবে। হ্যাঁ, বুঝে একদম ফুটা করে দিছে, স্পষ্ট করে জানাই দিছে যে আমেরিকার নিষেধাজ্ঞা দিলে বাংলাদেশ থেকে তারা পোশাক কিনতে পারবে না বা কোনো মূল্য পরিশোধ করবে না, তাই না? এইসব শুনিয়া পোত পাকা একেবারে উন্মাদ হয়ে গেছে। ওই বুঝিছে ওর ব্যবসার হাসিনা দিয়া লাল বাতি জ্বলা এখন শুধু সময়ের ব্যাপার। খালি যে শাহরিয়ারের ব্যবসা বন্ধ হয়ে যাবে তাই না, সে কোনো ঋণও পরিশোধ করতে পারবে না, কারণ ব্যবসা বন্ধ হইলে তো তার ঋণ পরিশোধের ক্ষমতা এমনিতে তলানিতে নেমে যাবে। আর এই নির্বাচনে ওর যে ভূমিকা, ওই যে কথা কইছে, এর জন্য ব্যক্তিগতভাবে স্যাংশন খেয়া বাইরের অনেক দেশেও যাওয়া বন্ধ হয়ে যাবে। আর এইসব কিছু পোত পাকার কাছে এখন দিনের আলোর মতো পরিষ্কার। এবার আসেন আমরা একটু বোঝার চেষ্টা করি যে কি কারণে পশ্চিমা বায়ারদের দেওয়া এই বার্তা, অর্থাৎ যে যুক্তরাষ্ট্র স্যাংশন দিলে পোশাক নিবে না, এটা কেন এত গুরুত্বপূর্ণ। এটা বুঝতে হইলে আমাদের আগে বোঝা লাগবে যে গার্মেন্টসে বায়ারদের অর্ডার দেওয়ার কাজটা কেমনে হয় আসলে। এখন তো ইউরোপ আমেরিকা শীতকাল, তাই না? দেখেছেন না, আমি এটা পড়ে আছি। তো এই কথা মাথায় রেখাই তারা অন্তত 6 থেকে 9 মাস আগে গার্মেন্টসের শীতের লেগা অর্ডার দিয়ে রাখছিল, কিন্তু যেটা এখন নেয়ার সময়। তো এই অর্ডার অনেক আগেই দিয়ে থাকে, যাতে কইরা পোশাক তৈরি, পোশাক শিপমেন্ট করা মানে জাহাজে তুলে দেওয়া, এবং তারপরে কাস্টমারদের হাতে আলটিমেটলি বেচা, শেষ পর্যন্ত বেচা। এই জন্য তারা যথেষ্ট সময় নিয়ে আগেই অর্ডার দিয়ে রাখে। আর কয়েক মাস পরে তো ইউরোপ আমেরিকায় গরমকাল পড়বি, তাই না? তাই তারা ঠিক এই কারণে সেই সময়ের জন্য প্রয়োজনীয় পোশাকের অর্ডার কিন্তু এখনই করে ফেলতেছে বা করে দিছে অলরেডি। আর পশ্চিমের যে বায়াররা বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসা করে, তারা তো নিশ্চয়ই তাদের সরকারের কাছ থেকে একটা খবর নিছে যে আদৌ নিষেধাজ্ঞা বাংলাদেশকে আমেরিকা দেবে কিনা। যখন তারা শুনিছে, অন্তত একটা আভাস পাইছে যে হ্যাঁ দিতে পারে নিষেধাজ্ঞা, তখনই তো তারা বলছে যে নিষেধাজ্ঞা দিলে আমরা কলে জিনিস নিব না বা দাম চুকাইতে পারবো না, তাই না? এমনি এমনি তো হাজার হাজার কোটি টাকা দিয়ে ব্যবসা করার লোকের মুখে এই কথা আসে নাই, তাই না? তার আগাম সতর্ক করছে, মানে এটা পরিষ্কার যে তারাও তাদের সরকারের কাছ থেকে কোনো পরিষ্কার ইঙ্গিত বা বার্তা পাইছে যে নিষেধাজ্ঞা করলে আসতে পারে অতি শীঘ্রই। কারণ আমেরিকার গার্মেন্টস বায়াররা জানে যে তাদের সরকারের উপরে হাত ঘুরাইয়া গার্মেন্টসের পোশাক নিতে সে পারবে না, কোনো দেশ থেকেই পারবে না। যেমন ধরেন আমেরিকা যে রাশিয়া বা ইরানের নিষেধাজ্ঞা দিচ্ছে, এরপরে কি রাশিয়ার সাথে আমেরিকার কোনো ব্যবসা প্রতিষ্ঠান ব্যবসা করছে? না, করে নাই, করতে পারবে না। এই নিষেধাজ্ঞা লঙ্ঘন করার শাস্তি এতই কঠিন যে বায়ারদের সেটা সহ্য করার ক্ষমতাই নাই। তাই সরকার যেটা চায় বায়াররা সেটা করতে বাধ্য। কয়েকদিন আগে তো দেখেছেন না যে কাটাল রানী নিজেই পশ্চিমা নিষেধাজ্ঞা আসতে পারে কইয়া সতর্ক করছে, গার্মেন্টস এর নিষেধাজ্ঞা আসতে পারে। যে দেখেছেন না এই যে বাংলা ট্রিবিউনের খবরটা, কাটাল রানী তো ইন্ডিয়ার সাথে ঘন ঘন যোগাযোগ রাখে, তাই না? যায় দেখেন কাটাল রানীকে স্বয়ং ইন্ডিয়া কইছে যে হে কপিলা, আমি তোমাকে আর বাঁচাতে পারলাম না, আমাকে বল বুঝে না নাকি। তাই সব মিলা পশ্চিমা বায়ারদের এই অগ্রিম সতর্কবার্তা, কাটাল রানীর স্যাংশন নিয়ে অগ্রিম ভবিষ্যৎবাণী, সব মিলায় এটাই প্রমাণ হয় যে স্যাংশন কাটাল রানীর ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলতেছে, এটা একেবারে নিশ্চিত। তাই পশ্চিমা বায়াররা ভবিষ্যতে কোনো নতুন অর্ডার দাও তো দূর কি বাদ, যেগুলো কাজ নিয়ে চুক্তি করছিল সেগুলো যে শেষ করতে পারবে না সেটারই ইনডাইরেক্টলি জানাই দিছে পরোক্ষভাবে। একই সাথে তাদের দেশের সরকারের সাথে দ্বিমত কইরা বাংলাদেশের সাথে কাজ কইরা বাংলাদেশকে অর্ডার দিয়া যদি তারা আগাইতে যায়, তাহলে যে অপূরণীয় ক্ষতির মুখে পড়বে, তারা এই ক্ষতির ধাক্কা সামলাতে পারবে না। এটা তারা মাইনে নিয়ে পিছু হটতেছে বাংলাদেশ থেকে। তাই বাংলাদেশের সাথে সকল চুক্তি বাতিল আর অর্থ না দেওয়ার সিদ্ধান্ত নিছে। বিষয়টা বলে এই জায়গাতে শেষ না, সবকিছুর মানে এটাই দাঁড়ায় যে পশ্চিমা বিশ্বের বায়াররা আগামীতেও অর্ডার নতুন করে দেবে না, যতক্ষণ পর্যন্ত না বাংলাদেশের গার্মেন্টসের উপরে নিষেধাজ্ঞা আসার মিনিমাম সম্ভাবনাও আছে।
আরো সহজ করে করলে বাংলাদেশের গার্মেন্টস সেক্টরের নিচে এক ধরনের টাইম বোমা লাগানো হয়েছে, যেটা কিনা ফাইটা যাওয়ার আগেই রিস্ক না নিয়ে আমেরিকান বায়াররা দ্রুত সব গুটাই নিয়ে ফিরে যাইতেছে। যদি দেশের পরিস্থিতি না পাল্টায়, কাঁঠাল রানী যদি না হটে, যদি হাসিনা এই পাতাইনা নির্বাচন পরিহার করিয়া গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ার দিকে ফিরে না আসে, তাহলে আমেরিকান বায়াররা আর জিন্দেগিতে বাংলাদেশের গার্মেন্টসের দিকে মুখ ফিরাও তাকাইতে পারবে না। এটাই বাস্তবতা। আর এইসব বিষয়ে পোত পাকার মাথায় একেবারে আওলায় গেছে। আর পাগলা যাত্রার সাথে যাতা ব্যবহার শুরু করেছে, এমনকি নিজের দলের লোকের সাথে। ওর দল করেন কেন দেখেছেন তো, দলের কর্মীদের সাথে ক্যাঙ্কা ব্যবহার করে। আমি তো পোত পাকারে উদাহরণ হিসেবে ব্যবহার করছি মাত্র। কাঁঠাল রানী লেসপেন্সারদের মধ্যে এরকম আরো অনেক উদাহরণ পড়ে আছে। ওদের ব্যাপাকেই পায় আওয়ামী লীগের সংসদ, নব্যধনী জায়গার মধ্যে অনেকেই ফৈন্নি ব্যাকগ্রাউন্ড থেকে আসছে। এরা গত 15 বছরে রাষ্ট্রযন্ত্রকে অবৈধভাবে অপব্যবহার করে বিপুল টাকা পয়সা কামাইছে। দেখেছেন না ফরিদপুরের এক ছাত্র নেতা, তার হাজার হাজার কোটি টাকা, ছাত্রলীগের নেতা। এর মধ্যে অনেকে রপ্তানিমুখী কোম্পানি করেছে, বিশেষ করে পোশাক কারখানার মালিক হয়ে উঠছে। এরা কাঁঠাল রানীর পৃষ্ঠপোষকতায় অবৈধভাবে আয় করা সম্পদ ধরে রাখে এবং বেশিরভাগই আমেরিকা, কানাডা, সুইজারল্যান্ড সহ অন্যান্য পশ্চিমা দেশে সরায় রাখে। তারপরে তাদের পরিবারের সাথে এরা বেগম পাড়ার মতো হাজারো জায়গায় বাকি জীবন পার করার আশায় দিন কাটায়। এর আতঙ্কের বিষয় হলো, এরা এখন দেখতে পাইতেছে যে কাঁঠাল রানীকে এখন প্রতিদান দেওয়ার সময় ঘনায় আসছে এবং কাঁঠাল রানী এগের একটা কালো অন্ধকার গুহায় নিয়ে যাইতেছে, যেখানে তাদের ব্যবসা একেবারে চুরমার কইরা দেবে। এগের পরিবারের পশ্চিমা দেশে ঘুরে বেড়ানো বন্ধ হইয়া যাবে। এরা দেখতে পাইতেছে এদের কপালে জয়ের মতো একটা পরিণাম হইতে যেতেছে, একেবারে আসলা বাস খাওয়ার মতো। সেজন্য কইছে না যে রাজনীতি যার যার, অর্থনীতি সবার। কি চাইবে অর্থনীতি সবার? মানে অর্থনীতি কি? অর্থনীতি মানে তো রাজনীতিক মার্ক্সের একটা কথা আছে, কার্ল মার্ক্সের, যে অর্থনীতি হইতেছে রাজনীতির ঘনীভূত রূপ। মানে রাজনীতি, অর্থনীতি যখন ঘন হয় তখন সেটা রাজনীতি হয়। রাজনীতি আর অর্থনীতি আলাদা জিনিস না, দুইটা একই জিনিস। এতদিন ধইরা শেখ হাসিনারা ডেকে নিয়ে যায় বলছো না যে আমরা যদি ব্যবসায়ীরা পিছিয়ে থাকি তাহলে শেখ হাসিনার ভয় নাই, আমরা ব্যবসায়ীরা চাই হাসিনাকে। এখন কেন কোষ যে রাজনীতি যার যার, অর্থনীতি সবার? অর্থনীতি তোর চুরি করিস তুই। মনে রাখিস যে সাম্রাজ্য যে সম্পদ করিস না, সব জয় বাংলা হয়ে যাবে। বাংলাদেশের নতুন ব্যবসায়ীরা আসবে, নতুন জেনারেশনের ব্যবসায়ীরা আসবে, নতুন বিজনেস লিডার আসবে, নতুন গার্মেন্টস ব্যবসায়ী আসবে। তোদের জামানা শেষ। আর ভাবিস না যা করিছু একবারই। হ্যাঁ, আর ওইটা এখন একবার পারিস কিনা দেখ। আমরা বলিনি কলে এই হাসিনার নামে জয়ধ্বনি দিচ্ছে। এডিটর সাহেব দেখান না, হাসিনার নামে জয়ধ্বনি দিচ্ছে না? জয় শেখ হাসিনা, জয় শেখ হাসিনা। হ্যাঁ, শেখ হাসিনা সরকার, শেখ হাসিনা সরকার। এখন অর্থনীতি সবার, অর্থনীতি তোর ঠান্ডা দিব। আচ্ছা, এবার আসেন ওই যে জয়ের কোথায় আসি, ভুলে গেছিলাম। ওই যে জয়, ওই যে কুত্তাটা নিয়ে বসে থাকে, কুত্তাটা হলে সুন্দর আছে। হ্যাঁ, অবশেষে ওর কুত্তার কাছে ফিরে গেছে, ওর মিলন হচ্ছে। এডিটর সাহেব ব্যাকগ্রাউন্ডে না সানাই বেজে দেন। মিলন হচ্ছে তো সানাই বাজবি না? আমরা অত নিষ্ঠুর না তো, তাই না? সুন্দর সানাই হয়েছে, তাই না? আজকের পরিস্থিতি আর 75-এ মুজিবের পরিণতির সাথে কিন্তু দারুণ মিল আছে। হ্যাঁ, কেমনে দারুণ কইতেছি। 73-এ মুজিব আলজেরিয়া গেছিল ওই জোট নিরপেক্ষ সম্মেলনে। তো ফিদেল ক্যাস্ট্রো, কিউবার যে বিপ্লবের নেতা ছিল না ফিদেল ক্যাস্ট্রো, তার সাথে মুজিবের দেখা হয়েছিল। হ্যাঁ, তো ফিদেল ক্যাস্ট্রো মেলা তেল মারিছিল নাকি মুজিবকে। হ্যাঁ, পাম মারিছিল। তা কইছিল নাকি এটা জানি না, সত্য মিথ্যা জানি না। এটা ইয়ের কথা, ওই যে আমাদের গাফফার চৌধুরীর কথা, তো মেলা মিশা কথা কইতো। বাট কইছিল নাকি যে আমি হিমালয় দেখি নাই কিন্তু মুজিবকে দেখছি, কইতেও পারে। হ্যাঁ, ক্যাস্ট্রো খুব চালাক মাল আছিল কলে। হ্যাঁ, কমিউনিস্ট তো চাও উই জানি তো যে মুজিবকে পাম মারলে সবকিছু করানো যায়। তাই মুজিবের পাম মেরা আমেরিকা দাও নিষেধাজ্ঞার দেশে, মানে কিউবাতে আমেরিকার নিষেধাজ্ঞা ছিল, মানে পাটের বস্তা বেচতে রাজি করাইছিল। তো শেখ মুজিব আমেরিকার নিষেধাজ্ঞা অবজ্ঞা কইরা কিউবায় পাটের বস্তা পাঠাইছিল, পাটের সালা পাঠাইছিল, আর সালা ধরে দিছিল আর কি। ওই বাকশালীরাই কিন্তু কয় যে এই কারণে দেশে দুর্ভিক্ষ হয়েছে, এই কারণে আমেরিকাকে দোষ দেয় যে আমেরিকার কারণে দুর্ভিক্ষ হয়েছে। আমেরিকা একটা জাহাজ, ওই যে খাদ্য সাহায্যের জাহাজ দেয় নাই, কিন্তু একটা খাদ্য সাহায্যের জাহাজ দিয়ে দুর্ভিক্ষ ঠেকানো যেত না। দুর্ভিক্ষ অবস্থা অনেকদিন আগে থেকে ছিল। এটা অমর্ত্য সেনের গবেষণায় দেখা গেছে যে আসলে এটা
অনেকদিন আগে থেকে একটা দুর্ভিক্ষ অবস্থা ছিল, এর আগে বন্যা হয়েছিল এবং খাদ্য সরবরাহ কমে গেছিল, এবং ওই সময় ওই যে জাহাজ সরে দিছিল না, আসতে দেয়নি, ওই জাহাজের খাবার আসলেও দুর্ভিক্ষ হইলইনি। 72 সাল থেকে দুর্ভিক্ষের মতো পরিস্থিতি ছিল। এর কারণ তো একটা বন্যা ছিল, তারপরে চরম ব্যবস্থাপনা। আবার এই অব্যবস্থাপনার অন্যতম কারণ ছিল ইন্ডিয়াতে খাবার পাচার হয়ে যেত, খাদ্য পাচার হয়ে যেত। আর মুজিবের নিজের ভাই শেখ নাসির ওই ছিল খাদ্য পাচার চক্রের চোরাচালানির অন্যতম নেতা। এবার বুঝছেন তো কই থেকে কি হয়। একদিকে দুর্ভিক্ষ, আমজনতার তীব্র ক্ষোভ, এরকম একটা পরিস্থিতিতে ওই যে মুজিব, ওই যে শরীয়তের বডিগার্ড, ওই সবার মুখ বন্ধ করতে চাইছিল, এই জন্যই করেছিল বাকশাল। আর এইসব কারণে শেখ মুজিব জয় বাংলা হইয়া সিঁড়িতে পড়িয়া থাকার পরেও কেউ দেখতেও যায় নাই, কব্বর দিতেও যায় নাই। এইভাবেই নৈতিক পতনের মধ্যে দিয়ে আওয়ামী লীগের ন্যাক্কারজনক পতন হইয়া যায়। এখন 50 বছর পরে এসে বাংলায় আবার সেই দুর্ভিক্ষের আগাম বাতাস বইতে শুরু করছে। ঠিক তার বাপের মতো কইরা মাইয়াও ডাবল কুলাঙ্গার সেজা নিজের পাপের দোষ চাপাইতেছে বিএনপি আর আমেরিকার উপরে। কইতেছে আমেরিকার নিষেধাজ্ঞায় নাকি দেশে দুর্ভিক্ষ নিয়ে আসতেছে, বিএনপির জন্য নাকি বিএনপি আর আমেরিকা মিলে নাকি দুর্ভিক্ষ আনবে। পাক্কা হারামি যারে কই আর কি। এরই মধ্যে দেশের খাদ্য মূল্য মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে না, পেঁয়াজ 220 টাকা হয়েছে না, চিন্তা করেছেন? লাগামহীন হইয়া গেছে জিনিসের দাম, রিজার্ভ দিনকে দিন যাইতেছে একেবারে তলানিতে। আর সব মিলে আমরা ভুগতেছি চরম খাদ্য সংকটে। আর হাসিনার ওর দালালেরা এত পরিমাণে টাকা দেশ থেকে মারিছে যে রিজার্ভ কম থাকায় আমরা প্রায় দেউলিয়া রাষ্ট্র। আমি সেই 21 সালের ডিসেম্বরে কইছিলাম যে 23 সালে মাঝামাঝি সময়ের মধ্যে রিজার্ভের 10 নম্বর বিপদ সংকেত আইসা কলজা বরাবর হানা দিবে, কইছিলাম না? শুধুই এদের করা দুর্নীতির কারণে। আর হইছেও তাই। এই যে 16 বিলিয়নের কথা বলতেছে না রিজার্ভ আছে, এই 16 বিলিয়নের একটা কারাগরিও থাকবে না যদি বাংলাদেশের যে সমস্ত ঋণ শোধ করতে হবে এই সামনের দিনগুলোতে, এই সামনের জানুয়ারি থেকে, এটা যদি শোধ করা শুরু করে, ধরেন আমি বুঝাই কই, ধরেন আপনার কাছে আছে সব মিলায় 20,000 টাকা, সেখানে আপনার ঘর ভাড়া বাবদ দেয়া লাগবে 25,000 টাকা, তাহলে আপনি দেউলিয়া ছাড়া আর কি? এখনই তো দেউলিয়া হয়ে গেছে। কানাল রানী হাসিনাও ঠিক একই পরিস্থিতিতে পড়েছে এখন। আর এই অবস্থা থেকে সে কোনোভাবে মুক্তির পথ বাইর করতে পারবে না। কারণ টাকা কামাইয়ের জন্য, মানে বৈদেশিক মুদ্রা কামাইয়ের জন্য দুইটা পথ, একটা হচ্ছে রপ্তানি আর একটা হচ্ছে রেমিটেন্স, দুইটাই গেছে কমে। এবার বুঝছেন তো পশ্চিমের সাথে পাঙ্গা নিতে যায় নিষেধাজ্ঞা নিয়া দেশটারে কি করতে চাইতেছে সামনে। কানাল রানী জানে যে তার দুর্নীতি, টাকা পাচার, ইচ্ছাকৃত ভুল এবং দেশ চালাইতে না পারা আর কি, রাষ্ট্র চালাইতে না পারা, এই অদক্ষতার কারণে দেশের বিপদ আসন্ন এবং তার গোয়ার্তমির জন্য। তাই আগে থেকে আমেরিকার দোষ দিতে উঠে পড়া লাগছে, নিজের কাঁধে যেন দোষ না পড়ে। হাঙ্গের বগুড়াতে একটা শ্লোক আছে, হ্যাঁ, পানিত মুতে, আন্ধারত সতে আর ভাতের সাথে করে ওস, এই 3 দোষে বান্দা মরে, আল্লাহ দেয় দোষ। উই মরিচ্ছে উর্দোষে আর দায় দিতেছে আমেরিকার বিএনপি। অস্তিত্ব হুমকির মুখে পইরা কানাল রানী ওর বাপের দেখানো রাস্তাতেই রওনা দিছে, দেশটারে একদলীয় রাষ্ট্র বানানোর খায়েশে, যেখানে নির্বাচন রূপী নাটকের নামে প্রার্থিতা পায় শুধুই তার দল, এবং সেই আবার ডামি ক্যান্ডিডেট খাড়া করে, সেই লোক দেখানো বিরোধী প্রার্থী খাড়া করে। ওর বাপের মতো হাসিনাও মনে করে যে তার টিকে থাকার একমাত্র উপায় হইল সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সম্পূর্ণ একচেটিয়া দখল নেওয়া আর যে কোনো ধরনের রাজনৈতিক বিরোধিতাকে সম্পূর্ণরূপে ধ্বংস করিয়া দেওয়া। এই হইল বিধ্বংসী হাসিনা রেজিম। কথায় আছে না, অতি চালাকের গলায় দড়ি, এটা হইছে হাসিনার লগে। এই নাটকের দামি প্রার্থী আর সাজানো স্বতন্ত্রের খেলা খেলতে যায় হাসিনা করে ফেলছে মহা ব্লান্ডার। এখন ওর নিজের দলের লোকেরাই একজনে আরেকজনের সাথে রীতিমতো যুদ্ধ লাগাই ফেলছে, এক কুত্তায় আরেক কুত্তারে কামড়ানোর মতোই। এই ঘটনা সামনে আরো বাইরবে, দেখবেন। এই জিনিস, এই অন্তর্কন্দল দলের মধ্যে, এটা সামলানোর ক্ষমতা হাসিনার মরা বাপ মুজিবেরও নাই। ওই যদি উঠেও আসে মরা বাপ, তাও সামলাতে পারবি না। লিখে রাখেন এই কথা, এটা শুধুই বাড়বে দিনকে দিন। আওয়ামী লীগ যখন এরকম আভ্যন্তরীণ দ্বন্দ্বে লিপ্ত, তার উপরে পাবলিক জন্মের মতো বিলাস, সেখানে বিএনপি এসব থেকে একেবারে দূরে খুবই সুগঠিত একটা রাজনৈতিক দল হিসেবে উত্থিত হয়েছে। এটা একটা বিশাল ঘটনা বাংলাদেশের জন্য, এটাই বিশাল ইতিবাচক ঘটনা। এইটা বিএনপি প্রমাণও করেছে সফলভাবে। বিএনপি রে নানা ধরনের চাপ দেওয়া, নানা ধরনের নিপীড়ন করা, নির্যাতন করা, দল ভাঙার চেষ্টায় ব্যর্থ হওয়ার পরে এখন বিএনপির গ্রহণযোগ্যতা মানুষের মনে সর্বোচ্চ শিখরে, একেবারে মনের যেটাকে বলে মণিকোঠায়, জনগণের জনপ্রিয়তা অর্জন। এটা বিএনপির একটা ঐতিহাসিক মুহূর্ত। বিএনপি এত জনপ্রিয় দল কখনোই ছিল না, আজকে বিএনপি যত জনপ্রিয় দল। শুধু তাই না, বিএনপি, আমরা তো বলি কমিউনিস্টরা যে বিএনপি একটা বুর্জোয়া দল, তাই না?
মানে গালি বুঝাও, মানে গালি মানে বড় লোকদের দল আর কি। বিএনপি কি বড় লোকদের দল? না, বিএনপি দরিদ্রের দল হয়েছে। যার কিছু নাই সে বিএনপি করে। ভাই আমি তো কমিউনিস্ট রাজনীতি করছি, আমার পলিটিক্যাল ট্রেনিং তো কম হয় নাই। আন্ডারগ্রাউন্ডে থাকা, না খায় থাকা, লুকায় থাকা, লড়াই চালায় যাওয়া, অল্প পয়সায় চলা। এই বিএনপির কর্মীরা কি না করতেছে। শিক্ষিত ছেলেরা পাঠাও চালায়, শিক্ষিত ছেলেরা রিক্সা চালায়, শিক্ষিত ছেলেরা ঢাকায় এসে গার্ড হয়। কি বিপ্লবীর জীবন রে ভাই, গল্পের মতো, উপন্যাসের মতো। এইগুলো করতো কমিউনিস্ট রাজনীতি যারা করে তারা এই ভারতীয় উপমহাদেশে। তাদের অগ্রসর কর্মীরা সবাই না। হ্যাঁ, এটা বলে রিসাইলেন্স, মানে টিকে থাকার, লড়াই করার হিম্মত রাখা। এই বিএনপি কর্মীরা সবকিছু ছাপায় গেছে। আপনারা ওই যে পড়ছেন না সমরেশ মজুমদারের কালবেলা কালপুরুষ, অনিমেষের ঘটনা? আরে বিএনপি কর্মীরা তো, বিএনপিতে তো লাখে লাখে অনিমেষ। ওরা দুনিয়ার যে কোনো বিপ্লবী দলের কর্মীদের মতো রিসাইলেন্ট, মানে দুর্দমনীয় তারা হয়ে উঠছে। ওদেরকে দমানোর ক্ষমতা আওয়ামী লীগের নাই। আর আওয়ামী লীগ ভিতর থেকে ঘুণ পোকার মতো খাইয়া ভাঙ্গা যাওয়া কাঠের মতোই একটা বেহাল দশার মধ্যে পড়ছে। সাধারণ মানুষের তীব্র ক্ষোভের আগুনে পুইরা ছাই হওয়া আর বিএনপি সহ সব সমমনা দলের অপ্রতিরোধ আন্দোলনে অচিরেই হাসিনা শাসন মুক্ত প্রায় পড়তে যাইতেছে। এইরকম একটা দ্রুত পতনশীল অর্থনৈতিক দুরবস্থা নিয়া হাসিনা পৃথিবীর সবচেয়ে বড় পরাশক্তি এবং তাদের বন্ধু রাষ্ট্রের সাথে পাঙ্গা নিতে যাইতেছে। তার আরো বড় অর্থনৈতিক নিষেধাজ্ঞার মুখে পড়তে যাইতেছে। কি বেকুবের বেকুব রে! এই আওয়ামী লীগের টিকে থাকার বিন্দু মাত্র সম্ভাবনা নাই। সেই জন্যেই সুপুর মতো হিনোসিস কয়দিন আগে বুকে হাটে কি করে আসছিল না, দেখেন ওই হাটে একটা সার্জারি করে আসছিল, বসে থাকতে পারে না। হ্যাঁ, ওই সুপুর মতো হিনোসিস ওই বলে আমেরিকা শিক্ষা দিবি। ওই যে কোসিনা যুদ্ধ ঘোষণা করছে, এইটা সুপ্পু ওর নামে গগন ফাটে, হাড়ি পাল্লায় কুত্তায় চাটে। আর ওই কয় যে আমেরিকা শিক্ষা দিবি। ওই কথার গুরুত্ব বুঝে বাংলাদেশের প্রেসিডেন্ট হইতেছে সাংবিধানিক ভাবে সেই ব্যক্তি যে যুদ্ধ ঘোষণা করতে পারে। সুপ্পুর এই কথা প্রকারান্তরে যুদ্ধ ঘোষণা। যারা চিল্লাইতেছিলেন আমেরিকা বিএনপি গাছে তুলে মরি কায়রা নিছে, বোয়িং কিনা হাসিনা আমেরিকাকে ম্যানেজ করে ফেলিছে, তাহলে সুপ্পু শিক্ষা দেওয়ার কথা বলে কেন আমেরিকাকে? বলে কারণ রাজনীতি না জানা সকল বুদ্ধিজীবীরা না জানলো হাসিনা পাকা মাল, সে জানে আমেরিকা কি করতে পারে, কি করতে যাইতেছে। সে মাঝে মাঝে এমন আওয়াজ তুলবে কারণ সে জানে বিরোধী শিবিরে এরকম মালের অভাব নাই যারা সারাক্ষণ মাথা খারাপ করে দিবে পাবলিকের যে আমেরিকা ম্যানেজ হয়ে গেছে এই বয়ান দিয়া। এক শ্রেণীর নারী আছে বুঝছেন, ওই যারা সারাক্ষণ চিন্তায় থাকে, তার স্বামী মনে হয় তারে ছাইরা গেল। তো আমার ক্ষুদ্র ভগিনীদের কাছে আগে মাপ চাই আনি এই উদাহরণ দেওয়ার জন্য, কিন্তু আমার উপায় নাই। এই মালগুলারে দেখলে মনে হয় এরা সারাক্ষণ খালি আতঙ্কে থাকে কখন আমেরিকা তারে ছেড়ে চলে গেল। এটা না কইয়া বুঝানো যাইতেছে না। ওগেরা তো থেকে থেকে ওঠে কিবা ওষুধ দিমতা, তো এগারে থেকে থেকে ম্যানেজ হয়ে গেছে এই বায়ে ওঠার চান্দি, তাই এই ওষুধ দিলাম আর কি। আরে বাবা, এটা হাসিনার ভিলেজ পলিটিক্স না, এখানে ম্যানেজ করা যায় না। একবার কয় এই বোয়িং কেনার জন্য আমেরিকা ম্যানেজ হয়ে গেছে, এই 10 ডিসেম্বর স্যাংশন দিল না আমেরিকা ম্যানেজ হয়ে গেছে, এই শেভরনকে তেল খোঁজার কন্ট্রাক্ট দিছে আমেরিকা ম্যানেজ হয়ে গেছে। দুনিয়ার রাজনীতি এভাবে চলে না রে। আপনাদের কারো কারো আলাপে ভর কই যায় কাওয়া বলে যে এই যে কাওয়া সাউন্ডার সাউন্ডার আরো জোরে আরো জোরে কান ফাটায় দেন, ঠসা করে দেন কাওয়ার সাউন্ড দিয়া। ওই কয় যে তলে তলে আপোষ হয়ে গেছে। আমেরিকা যদি তার গ্লোবাল পলিসি বদলায়, বাংলাদেশ প্রশ্নে তার যদি অবস্থান বদলায়, এইটা বদলানোর একটা সিস্টেম আছে, সেটা করতেও তাদের 1-2 বছর সময় লেগে যায় খুব কম হইলেও, এবং এটা বদলানোর কোনো সম্ভাবনা নাই কারণ বিশ্ব পরিস্থিতি বদলায় নাই। এই অঞ্চলে আমেরিকার স্বার্থ বদলায় নাই, এই অঞ্চলে আমেরিকার রাজনীতি বদলানোর কোনো পরিস্থিতি সৃষ্টি হয় না। তো কাউয়া তোর সাথে দেন সাউন্ড দেন আরো দেন। হ্যাঁ, ওই যে তোর সাথে যে আমেরিকার তলে তলে সিস্টেম হয়ে গেল, তো সুপ্পু কেন আমেরিকা শিক্ষা দেওয়ার কথা বলে? জবাব কি? সুপ্পু সাদ্দাম হোসেন এমনকি গাদ্দাফি এমন সাহস করে নাই আমেরিকাকে শিক্ষা দেওয়ার কথা বলার। আমি কছিলাম শালা 2 আনার বটতলার উকিলরা প্রেসিডেন্ট না বানাইতে। সাদ্দামের তো মূর্তি ছিল, ওটা আমেরিকা ট্যাঙ্ক দিয়ে ভাঙিছিল। তো কলে তোর তেল ছাড়া একালা বাস ঢুকায় গুলিস্তানের মধ্যে ট্যাঙ্কে রাখবি আমেরিকানরা, আর পাবলিকে জয়ধ্বনি দিবি। তুই প্রেসিডেন্ট হবো এটা তোর 14 গোষ্ঠীত কেউ জিন্দেগিত ভাবেনি। তোর মতো আদেকলার হয়েছে বেটা। হাঙ্কারে অঞ্চলে বগুড়াতে একটা প্রবাদ আছে বুঝছো, খালি বগুড়া প্রবাদের কথা মনে আসিচ্ছে আজকে, যে আদেকলার হয়েছে বেটা নারী কাটতে কাটা। আদেকলা কোনোদিন বেটা হয়নি, তো হয়েছে বেটা, তো ওই কাটপার গেছে নারী, তো কোনটি নারী আর কোনটা এটা তো জানে না, তাই নারী কাটপার কাটিছে। তুই এটা ওই আদেকলা,
তুই প্রেসিডেন্ট হসু না, তুই নিজেই বুঝিস নি যে পজিশনটার গুরুত্ব কি। তো তোর হয়েছে বেটা আর কি। তো তুই নারী কাটপার গেছু তাই না, আমেরিকার সাথে কাটতে যায় নিজের কাটিছু, লে তোর কাটা হাতে নিয়ে বসে। সেটা হচ্ছে এই ভদ্রলোক যখন রিটায়ার করেন, মানে তাকে আসলে একটু হতাশই হতে হয়েছে বলবো, কারণ উনি এক্সটেনশন পান নাই। মানে এত বড় কোতোয়াল সরকারের উনি ছিলেন, প্রতি ক্ষেত্রে অসাধারণ প্রভুভক্তির সাথে সার্ভিস দিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত এক্সটেনশনটা পান নাই। মনে ক্ষোভ ছিল, দুঃখ ছিল। তখন উনি একটা বক্তৃতা করেছেন, একটা বিদায়ী বক্তৃতা। সেটা আমার সামনে যখন আসলো, এটা 2022 সালের সেপ্টেম্বর মাসে, আমার খুব ভালো মনে পড়ে, কারণ হচ্ছে আমার চ্যানেলটা আমি তখন মাত্র শুরু করেছি। এটা 4 সেপ্টেম্বর শুরু হয়েছিল, সেপ্টেম্বরের শেষের দিকে ওই ভিডিওটা সামনে আসে। তখন সেই বক্তব্য থেকে কতগুলো উক্তি আমি মানে লিখে রেখে একটা ভিডিও তৈরি করেছিলাম। ইনফ্যাক্ট সেই ভিডিওটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাই, এই কারণে যে একটা মানুষ তার আস্ফালন কোন পর্যায়ে। যেমন ধরুন উনি বলছেন, ভিডিওটা পুরো শুনলেই বুঝবেন, তখন যেহেতু অনেকে আমাকে শোনেননি, আপনারা নতুন যারা আছেন তাদের জন্য এই ভিডিওটা দেয়া, যারা ভিডিওটা শোনেননি। মানে উনি কারোর প্রতি কোনো অনুযোগ নেই, মানে বেনজির বলছেন কারোর প্রতি অনুযোগ নাই, উনি আমাদের প্রতি কোনো অনুযোগ রাখেন না। মানে খেয়াল করুন, আমাদের প্রবচনে চোরের মায়ের বড় গলা একটা কথা আছে না, কেন তৈরি হয় আমরা বুঝতে পারি, এরকম আরও অনেকগুলো কথা বলেছেন। সো শুধু ব্যক্তি বেনজির না, আসলে এটা টু সাম এক্সটেন্ট সরকার কাউকে যত বেশি আস্ফালনের সুযোগ দেবে, সে কিসে পরিণত হয় এবং সে কিভাবে আমাদের প্রতি কথা বলে। সো সামষ্টিকভাবে ওই ব্যক্তি এবং এই প্রতিষ্ঠান, পুলিশ একটা প্রজাতন্ত্রের কর্মচারী, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, একটা সশস্ত্র প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটা, এই বাহিনীটা কে নিয়ে কতগুলো গুরুত্বপূর্ণ কথা আমি মনে করি বলেছি এই বেনজিরের সেই বিদায়ী যে বক্তব্য সেটাকে ধরে। এটাতে একজন সর্বোচ্চ পর্যায়ে, একেবারে সর্বোচ্চ পজিশনে পৌঁছা পুলিশ কর্মকর্তা একটা স্বৈরাচারী সরকারের আমলে কেমন দানবে পরিণত হয়, আবার আমাদেরকে কীভাবে নসিহত করে, আমাদেরকে ক্ষমা করেন, সেইটা যেমন আছে, সাথে পুলিশ নিয়েও কিছু কথাবার্তা আছে। আমি ভিডিওটা এটার সাথে জুড়ে দিচ্ছি, আপনারা যারা আগ্রহী, যারা আগে শোনেননি তারা শুনবেন আশা করি। এই মুহূর্তে দেশের প্রায় সব মিডিয়ার খবরে দেখা যাচ্ছে জনাব বেনজিরের একটা বক্তব্য। উনি রিটায়ারমেন্টে যাচ্ছেন সম্ভবত 1-2 দিন পরই, দীর্ঘ একটা বক্তৃতা করেছেন। আমি একটা জায়গায় দেখলাম সম্ভবত 1 ঘন্টার বেশি। তো ওনার বক্তব্য কি ছিল না ছিল পুরোটা এখনো জানি না, সময় হলে হয়তো দেখব এবং প্রয়োজন মনে করলে খুব বিস্তারিত আলোচনা করতেও পারি। তবে পত্রপত্রিকায় তার বক্তব্যের যেসব কথাবার্তা এসছে সেগুলো নিয়ে কয়েকটা কথা একটু ইনস্ট্যান্টলি বলার প্রয়োজন আছে বলে মনে করছি। যারা বেনজিরের জন্য একটা ফ্রাস্ট্রেটিং ব্যাপার হয়তো হচ্ছে, উনি নিশ্চিতভাবেই একটা এক্সটেনশন পেতে পারতেন, সামনে একটা নির্বাচন আছে, সরকার তার সবচেয়ে বিশ্বস্ত পুলিশকে সেই সময় দায়িত্বে রাখতে চাইতেই পারত। মানে বাংলাদেশের পুলিশের সবচেয়ে লোভনীয় 3টা পদ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার, র্যাবের ডিজি এবং আইজিপি তো বটেই, 3টা পদ একটার পর একটা অলঙ্কৃত করেছেন। এত সৌভাগ্যবান মানুষ খুব বেশি আসলে নাই। তাতে বোঝা যায় অ্যাটলিস্ট যে এই সরকার, তিনি সরকারের কত খাস লোক। স্যাংশনটা জন্য উনি আমেরিকায় কি ক্ষতিগ্রস্ত হয়েছেন জানি না, কিন্তু ওনার এই এক্সটেনশনটা হলো না, এটা তার জন্য একটা বিরাট ক্ষতি। যাই হোক, উনি যাওয়ার সময় অনেক কথা বলে গেছেন, আমাদেরকে অনেক কথা শুনিয়েছেন এবং একটা খুব গুরুত্বপূর্ণ নসিহতও করেছেন। এই নসিহতটার জন্য কি নসিহত করেছেন সে ব্যাপারে আমার এই ভিডিও শেষের দিকে আসছি। কি বলেছেন, খুব উদারতা দেখিয়েছেন। ওনার উদারতা তথাকথিত একটু পড়ি, আমি এক্স্যাক্টলি যা বলেছেন একটু সবাই খেয়াল করি। উনি বলছেন একটা জায়গায়, যারা আমাকে নষ্ট রাজনীতির দুষ্ট চর্চায় তাদের বিপক্ষে আবিষ্কার করেছেন, আমার বিরুদ্ধে নানা সময় অভিযোগ তুলেছেন, তাদের নিয়ে আজ কোনো অভিযোগ নেই, অনুযোগও নেই। মানে এই দেশের বিরোধীরা তার বিরুদ্ধে তার অভিযোগ করবে, কারণ উনি তো আসলে সরকারি কোনো, মানে সরকারের যে কোনো আদেশ পালন করার জন্য ওনাকে দায়িত্ব দেওয়া হয়নি। উনি একটা সিভিল অস্ত্রধারী বাহিনীর প্রধান, যিনি সংবিধান অনুযায়ী প্রজাতন্ত্রের কর্মকর্তাও নন। এদেশে উনি বা ক্যাবিনেট সেক্রেটারি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, প্রকাণ্ড সব কর্মকর্তাও আসলে আমরা বলি, কিন্তু এগুলো কর্মকর্তা না, কর্মচারী এবং সরকারি কর্মকর্তা নন, ওনারা প্রজাতন্ত্রের কর্মকর্তা। সো সরকার তাকে কিছু করতে বললে নিয়ম, নীতি, আইন, সংবিধান সবকিছুর মধ্যে থেকে তার দায়িত্ব পালন করার কথা।
সরকার প্রধানও যদি তাকে কোনো বেআইনি কাজ করতে বলেন সেটা করতে কিন্তু উনি বাধ্য নন। সেই অর্থে বলছি যা তা করে ফেলার কথা ছিল না। সো এই দেশের বিরোধী রাজনীতিবিদের কাছে বাংলাদেশের পুলিশ মূর্তিমান বিভীষিকা হয়েছিল, আছে, এবং এই সময়টাতে উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ 3টা পদে দায়িত্ব পালন করেছেন। ফলে যারা তার বিরোধিতা করেছে তাদেরকে উনি বলছেন নষ্ট রাজনীতি, দুষ্ট চর্চা। এই দেশের সব বিরোধীরা নষ্ট রাজনীতি করে, দুষ্ট চর্চা করে। এই দেশের সরকারি দল ছাড়া আর কারো রাজনীতি সহি না জনাব বেনজিরের কাছে। বিরুদ্ধে অভিযোগ করলেই, বিপক্ষে বললেই তারা তা হয়ে যায়। অবশ্য তাতেও তার কথা শুনে, তার ভাব দেখে মনে হচ্ছে তার অনেক কিছু আরো করে ফেলা উচিত ছিল বিরোধীদেরকে, কিন্তু না, বিদায় বেলায় উনি মূর্তিমান বুদ্ধে পরিণত হয়েছেন। দয়া এবং ক্ষমাশীলতার এক অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করে বলছেন তাদের বিরুদ্ধে তার কোনো অভিযোগ নাই, অনুযোগও নাই। উদ্ধার করেছেন আপনি আসলে বিরোধী রাজনীতিবিদকে। উনি কথা বলেছেন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে। ওনাকে যখন জিজ্ঞেস করা হয়েছে, নিজ থেকে বলেননি, ওনার তো স্যাংশনের জন্য একটা বড় কারণ ছিল র্যাবের সময়ে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যেগুলো হয়েছে তার মধ্যে টেকনাফের একরামুলের হত্যাকাণ্ড নিয়ে তাকে যখন জিজ্ঞেস করেছে, উনি কথায় যথেষ্ট বাকপটু, কিন্তু একেবারে বিভৎস ব্যাপার না, খুব ধানাই পানাই করে বাকপটুতা দিয়ে আলটিমেটলি ডিফেন্ড করা যায় না। অনেক কথা বলেছেন, অনেক ধানাই পানাই কথা বলেছেন, কিন্তু একটা জায়গায় উনি বলছেন এই হত্যাকাণ্ড নিয়ে, বিষয়টা হলো যে এটা আমার ব্যক্তিগত ক্যাপাসিটিতে হয়নি। মানে উনি র্যাবের প্রধান, কিন্তু ব্যক্তিগত ক্যাপাসিটিতে হয়নি এই হত্যাকাণ্ড, দায়িত্ব পালন করতে গিয়ে মাঠে ব্লা 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 হয়েছে ইত্যাদি কথাবার্তা বলছেন। আচ্ছা, আমি সরিয়ে রাখি এটা দায়িত্ব ওনার নয় বা উনি অর্ডার দেননি, কিন্তু এই হত্যাকাণ্ডের পর কি হয়েছে? উনি বলছেন একটা বিভাগীয় তদন্ত হয়েছে। যেই অডিও আমরা নিজের কানে শুনলাম এবং নিজের কানে শুনে বুঝলাম সরকারের যে বা র্যাবের যে বয়ান আছে, একটা অপরাধীকে ধরে নিয়ে গেছে, অস্ত্র উদ্ধার, গুলি, পাল্টা গুলি ইত্যাদি ইত্যাদি, মাঝখানে পালাতে যায়, খুন হয়, ওই গল্পটা তো একরামুলের ক্ষেত্রে ছিল না। আমরা ঘটনাচক্রে শুনে ফেলি পুরো কি ঘটেছে, কিভাবে একরামুলকে ধরে নিয়ে গেল, একরামুল তার মেয়ের সাথে কথা বলছেন, মেয়ে বাবার কান্না জড়িত কণ্ঠ শুনে মন খারাপ হচ্ছে, আব্বা কান্না করছো যে, আমাদের মুখে মুখে ফিরলো, আমাদের বুক ভেঙে দিল, তারপর তাকে ঠান্ডা মাথায় খুন করা হলো, গুলি করলো, তার পরিবার আটকে উঠলেন, চেঁচিয়ে উঠলেন, কেঁদে উঠলেন, সব শুনলাম তো আমরা। তো এই ঘটনাটার শুধু একটা বিভাগীয় তদন্ত, আজও তো ওই পরিবারটা একটা মামলা করতে পারে নাই। কেন পারে না? কেন পারে নাই? কারণ আসলে একরামুলের ফ্যামিলি না খুব শক্তিশালী কিছু না, শক্তিশালী কিছু না। কিন্তু এই র্যাবই হজম করতে পারলো না সিনহা রাশেদ হত্যাকাণ্ডকে। যাই হোক, ওইদিকে যাচ্ছি না। সো ব্যক্তিগত ক্যাপাসিটিতে হয়েছে কিনা বা দায় আছে কিনা বোঝা যায় ওটা দিয়ে আপনি কিভাবে বিহেভ করেন, আপনি করেন নাই। এরপর আরেকটা জিনিস যোগ করেছেন যেটা ভয়ঙ্কর লেগেছে আমার কাছে। উনি বলছেন ওনার দায়িত্ব পালনের কথা বলতে গিয়ে এর বাইরে আরেকটা বিষয় থাকে সামাজিক প্রত্যাশা। সামাজিক প্রত্যাশার জন্য অনেক কিছু করতে হয়েছে। ভয়ঙ্কর কথা। সামাজিক প্রত্যাশা দেশের সুশৃঙ্খল একটা আর্মড বাহিনী, পুলিশের সাথে আর সব প্রজাতন্ত্রের কর্মচারীর একটা ডিফারেন্স আছে। পুলিশ অস্ত্র গ্রহণ করে, এবং আমি আমার আগের একটা ভিডিওতে বলেছি এই দেশের পুলিশ যুদ্ধ গ্রেডের অ্যাসল্ট রাইফেল ব্যবহার করে, চাইনিজ রাইফেল। এটা পুলিশের ব্যবহার করার কথাই ছিল না, সেটা ব্যবহার করে। সুতরাং পুলিশ কতটা আইন এবং সংবিধানের সব কিছু মেনে চলছে পদে পদে দেখতে হবে। সামাজিক প্রত্যাশায় আপনি কি করেন? আপনি কি ইন্ডিকেট করতে চান যে র্যাব বা পুলিশ এক্সট্রা জুডিশিয়াল কিলিং করেছে? কারণ অনেক ক্ষেত্রে সামাজিক প্রত্যাশা বা সামাজিক এক ধরনের সন্তুষ্টি কিছু কিছু মানুষ প্রকাশ করে। তাই পুলিশের মতো বাহিনী আইনের বাইরে, বিধিমালার বাইরে একটা পদক্ষেপও দেবে না। নাগরিক হিসাবে এটা আমাদের মনে রাখতে হবে। উনি মানবাধিকার নিয়ে অনেক সবক দিয়েছেন, খুব ইন্টারেস্টিং সবক। উনি সবক দিয়েছেন যে আমাদের দেশের মতো এত মানবাধিকার বিষয়ক আইন নাকি পৃথিবীর বহু দেশে নাই। মানে ইনফ্যাক্ট প্রধানমন্ত্রী যেমন বলেন আর কি, ওনাকে যখনই আমাদের বাক স্বাধীনতা হরণ করা নিয়ে প্রশ্ন করা হয়, আমি এই প্রসঙ্গত জানিয়ে রাখি যে বাংলাদেশের মানে প্রেস ফ্রিডম ইন্ডেক্স একটা আছে, রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের। গত বছর আমরা 152 থেকে 162-তে চলে গেছি। মানে পাকিস্তান, আফগানিস্তানের মতো দেশও
অন্যদের কথা বাদই দিলাম, সাউথ এশিয়ার আমাদের চাইতে বেটার, আফগানিস্তান আমাদের চাইতে বেটার অবস্থানে আছে। তো যখনই বলা হয় সরকারের পক্ষ থেকে, এমনকি টপ মানুষটাও বলেন, এই কিছুদিন আগে এখনো আমেরিকাতে ভয়েস অফ আমেরিকা বা কারো একটা সাথে সাক্ষাৎকার দিতে গিয়ে উনি জানিয়েছেন যে আমাদের দেশে এতগুলো টিভি চ্যানেল আছে, সম্ভবত 44টার কথা বলেছেন, মধ্যে 34টা ট্রান্সমিশন করছে, সংখ্যা বিরাট, আমাদের তো প্রচুর মিডিয়া আছে এবং এখানে অনেক কথা বলা যায়। উনিও তাই বলছেন, আমাদের নাকি অনেক মানবাধিকার আইন আছে, এবং উনি স্পেসিফিকলি একটা আইনের কথা তুলেছেন, সেটা হচ্ছে নির্যাতন এবং হেফাজতে মৃত্যু নিবারণ আইন 2013। এই আইনটা নিয়েও খুব একটা ইন্টারেস্টিং ঘটনা আছে। এই আইন আদৌ কি করতে পারছে সেটা পরে, কিন্তু একটা তথ্য দিতে চাই। এই আইনটা আসলে বাংলাদেশে করতে হয়েছে জাতিসংঘের চাপে। জাতিসংঘের নির্যাতন বিরোধী একটা সংস্থা আছে, এটাকে ক্যাট বলে। এটার অনুস্বাক্ষর করার কারণে আমাদেরকে চাপ দিয়ে এই আইনটা করানো হয়েছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, এই আইনটা তৈরি হবার পর প্রতিটি পুলিশ সপ্তাহে পুলিশের পক্ষ থেকে এই আইন বাতিল করার জোর দাবি জানানো হয়েছে প্রতিবার। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ পুলিশ যদি হেফাজতে নির্যাতন না করে থাকে, এই আইন কেন বাতিল করতে হবে? কেন বাতিল করতে হবে? তারা বাতিল চেয়েছেন, শেষ পর্যন্ত এটা করা যায়নি, এবং এখনো তাদের শক্ত দাবি হচ্ছে, এটার অনেকগুলো একটা লিস্ট দিয়েছেন যে এতগুলো ধারা আছে, এগুলো সব বাতিল করতে হবে। ওই জায়গা থেকে তারা সরে আসেন নাই। 2 নম্বর কথা হলো, বাংলাদেশে আইন থাকলে লাভ কি আসলে? 2013 সালের পর থেকে এখন পর্যন্ত এই আইনে 20-22টা মামলা হয়েছে। একটা মাত্র মামলার বিচার হয়েছে, সেটা হচ্ছে মিরপুরের জনিকে হত্যা করা হয়েছিল, এবং সেই বিচারটা হয়েছে কারণ হলো ওই মামলাটার ক্ষেত্রে পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে তদন্ত করেছিল আমাদের বিচার বিভাগ। সো বিচার বিভাগীয় তদন্ত হবার কারণে হচ্ছে বাকি সবগুলোর ক্ষেত্রে পুলিশের সাথে বিবাদে নামবে, এবং পুলিশের বিরুদ্ধে অভিযোগ, এবং পুলিশের বিরুদ্ধে অভিযোগের তদন্ত আবার পুলিশ করছে। আসলে এই আইনটাতে না, ইনভেরিয়েবলি প্রতিটা তদন্তের দায়িত্ব বিচার বিভাগের হাতে থাকা উচিত ছিল। সুতরাং এই আইন থাকা না থাকায় কিছু আসে যায় না। এই আইন থাকার পরও আমরা দাবি করতে পারি কি যে কাউকে খুন করা হচ্ছে না? এই যে কিছুদিন আগে সিলেটে রায়হানকে তুলে নিয়ে গিয়ে কি বিভৎসভাবে অত্যাচার করে হত্যা করা হলো আমরা দেখেছি। এমনিতেও বাংলাদেশের পুলিশ ধরে নিয়ে যাবে আর পেটাবে না, এটা হতে পারে না। সুতরাং উনি আইন দেখান আমাদেরকে, এবং আইন দেখিয়ে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেন বাংলাদেশের মানবাধিকার অত্যন্ত শক্তভাবে মানে মেনটেন করা হয়। আমরা এত স্টুপিড, ওনার এই আইনের বয়ান দেখে আমরা সেটা বিশ্বাস করে নেব। খুব গুরুত্বপূর্ণ একটা জায়গায় এসে উনি আমাদেরকে নসিহত করছেন। আমি একদম স্পেসিফিকলি পড়ি উনি কি বলছেন। ওই যে বললাম, আপনি যখন একটা জায়গায় চলে যান না, দেশের আর সব মানুষকে নসিহত করার পাওয়ার আপনার তৈরি হয়ে যায়। আপনি যদি সরকারকে ক্ষমতায় রাখেন, সরকার আপনাকে খুব পোছে। একটা থানার ওসিও এখন আর যে কাউকে পাত্তা টাত্তা দেয় না, এসব আমরা জানি, কারণ আপনারা সরকারকে ক্ষমতায় রেখেছেন। তো উনি নসিহত করতে পারেন। এখন ওনার অনেক জ্ঞান বুদ্ধি, আমাদের কিছুই নেই। উনি বলছেন, আমাদের অভিযোগ করার অভ্যাস থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের গর্ব করার মতো অনেক কিছু আছে। বুঝতে বাকি থাকে না, পুলিশের বিরুদ্ধে আমাদের এন্তার অভিযোগ আছে, এন্তার অভিযোগ আছে যৌক্তিক কারণে আছে। আমাদেরকে নসিহত করছেন, আমাদেরকে অভিযোগ করা থেকে বের হয়ে আসতে হবে। উনি স্যাংশন খেয়েছেন, আরো অনেকেই খেয়েছে। সো এগুলো আর ভালো লাগছে না, এগুলো অভিযোগের কারণে হয়েছে। সুতরাং আমাদের উচিত হবে আসলে ওনার কথা মতে, আমরা পুলিশ দিয়ে টর্চার্ড হব, আমাকে এক্সট্রা জুডিশিয়াল কিলিং করবে, আমাকে গুম করবে, আমাকে মিথ্যা মামলা দিবে। পুলিশ, এই দেশের পুলিশ গায়েবী মামলা বলে এক বস্তু শুরু করেছে, যেটা এর আগে এই দেশের মানুষ দেখে নাই। গত নির্বাচনের আগে 2018 সালে প্রথম আলো একটা রিপোর্ট করেছিল, ভয়ঙ্কর সেপ্টেম্বর, এই হেডলাইনে, যেখানে দেখা গেছে ওখানে নাকি বিভিন্ন জায়গায় পুলিশের উপর হামলা হয়েছে, বোমাবাজি হয়েছে। তো ওই সেপ্টেম্বরে প্রথম আলো বিভিন্ন যেসব স্পটের কথা বলা আছে গিয়ে ঘুরে দেখে এসেছে, ওখানে কোথাও কিছু হয় নাই। এরপর সেই মামলার মধ্যে হাজার হাজার মানুষকে ঢুকিয়ে দিয়ে, প্রতিবন্ধী, মৃত, বিদেশে থাকে এমন সব মানুষকে দিয়ে মামলা করলেন, তাদের কাছ থেকে বিরাট বাণিজ্য করলেন, মামলা বাণিজ্য। এসব চলবে আর আমরা অভিযোগ করতে পারবো না। তাতে যখন স্যাংশন হয়ে যায়, এত সেবা উনি সরকারে করেছে, শেষ মুহূর্তে স্যাংশন খাবেন, হতে পারে না। তো এটা আসলে খুব খারাপ লেগেছে তার। একটা দেশের নাগরিকরা তার প্রতিটা নাগরিক অধিকার, মানবাধিকার ন্যূনতম লঙ্ঘিত হলে অভিযোগ করবে। এবং একটা কথা মনে রাখতে হবে, পুলিশের দুর্নীতি আর সব দুর্নীতি চাইতে ভিন্ন। আমি 3টা পেশার কথা বলতে পারি। পুলিশ, যারা ফৌজদারি মামলা করেন, যেসব আইনজীবী, এবং সেই সূত্রে বিচার বিভাগ, এবং ডাক্তার। মানুষ তার বিভৎস খারাপ সময়গুলোতে তাদের কাছে যায়।
সেই খারাপ সময়গুলোতে আপনি যখন সঠিক সেবা পান না, দুর্নীতির শিকার হন, আমি অন্য দুর্নীতিগুলোকে কম দুর্নীতি বলছি না, এবং আমি এটা মানি একটা সোসাইটিতে সব জায়গায় দুর্নীতি থাকবে আর এখানে থাকবে না তা হতে পারে, কিন্তু তারপরও বলতে চাই এই মানুষগুলো দুর্নীতি মানুষের জীবনকে নিয়ে ছিনিমিনি খেলার মতো হয়। আর পুলিশ তো রীতিমতো মানুষকে বিপদে ফেলে তার বিরুদ্ধে মামলা করে, তার জীবন হয়রানি করে, তার জীবনে নাভিশ্বাস তুলে দিয়ে তারপর তার কাছ থেকে টাকা খায়। রায়হানকে পিটিয়ে তার ফ্যামিলিকে টাকা আনতে বলেছিল না, তারা টাকা জোগাড় করতে দেরি হয়ে যায়, সেই কারণেই আসলে তার পক্ষে ওই জিনিসটা ঠেকিয়ে ফেলা যথেষ্ট সম্ভব ছিল না। আমাদের আসলে একটা জিনিস মনে রাখাটা খুব জরুরি, আমরা নাগরিক হিসাবে প্রতিটা মুহূর্তে আমাদের অধিকারের ব্যত্যয় যেখানে যেখানে হয়েছে সেখানে সেখানে প্রশ্ন করব। আমরা প্রশ্ন করেই যাব, এবং প্রশ্নের সবচেয়ে বড় অংশ ফেস করবে পুলিশ। আমরা অভিযোগ করে যাব যতদিন পর্যন্ত প্রজাতন্ত্রের কর্মচারী পুলিশ আমরা না পাবো, যতদিন পর্যন্ত এমন পুলিশ পাবো না যেই পুলিশ আমি কোন দল করি, আমি কোনখানে আছি, আমার ধর্ম কি, আমার সোশিও ইকোনমিক ক্লাস কি, কিছু দেখবে না, সেই পুলিশ চাই। আমি সেই পুলিশের বিরুদ্ধে অভিযোগ করব যে পুলিশ একটা বিরোধী দলের মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানে যখন পেটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে বা নিজে গিয়ে পিটিয়ে আসে, সেই পুলিশের বিরুদ্ধে অভিযোগ করব। এটাকে মিস্টার বেনজিররা যতই নষ্ট রাজনীতি বলুক না কেন, কেয়ার করি না, আমাদের কোনো নাগরিকের সে কেয়ার করতে হবে না। শেষ করছি, তার বক্তব্যটা হয়তো পুরো শুনবো এবং প্রয়োজন মনে করলে আমি এই বিষয়ে হয়তো আবার কথা বলবো, কিন্তু এটুকু বলে রাখি, ক্ষমতার দম্ভ একজন কর্মচারীকে, প্রজাতন্ত্রের কর্মচারীকে এমন জায়গায় নিয়ে যায়, তিনি আমাদের সামনে এসে এখন লম্বা লম্বা নসিহত করেন। ভয়ঙ্কর। এমন একটা বাংলাদেশ বানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।